হে হ্যালো, ওয়েলকাম টু ড্রিম ডিজাইনার। আজকে নিয়ে চলে এসেছি এমন একটা টপিক যা আপনার অনেক কনফিউশন দূর করে দেবে। এই ধরনের টপিক আপনি এত ডিটেলসে এর আগে কোনোদিন দেখেননি। এই ভিডিও দেখার পরে সিঁড়ি সম্বন্ধে সিঁড়ির যাবতীয় প্রশ্ন আপনার মন থেকে দূর হয়ে যাবে। আমি জলের মতো বুঝিয়ে দেব সিঁড়ির কোথায় কি রড থাকে, কীভাবে কি রড বেন্ড করা হয়, কোন রডটাকে কি বলে, সিঁড়ির কোন অংশকে কি বলা হয়, A to Z। খরচ বাঁচাতে চাইলে আর সঠিক ডিজাইনে সিঁড়ি করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা আইটেম আপনাকে আমি 3D করে দেখাবো, এবং ভিডিওর শেষে প্রত্যেকটা মেটেরিয়ালের কোয়ান্টিটি এবং কস্ট এস্টিমেট, এছাড়াও রডের পূর্ণ হিসাব বা বারবেন্ডিং শিডিউল এই ভিডিওর সাথে ইনক্লুডেড থাকবে পিডিএফ ফরম্যাটে। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। সো দেরি না করে লেটস স্টার্ট। তো শুরু করা যাক। ভালো করে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এত ডিটেল করে ভিডিও এর আগে হয়তো ইউটিউবে বাংলায় কোনো নেই। আমি এতটা জোর দিয়ে বলছি এই কারণেই, এই ভিডিওটা বানাতে আমাকে অনেক এফোর্ট দিতে হয়েছে এবং অনেক ডিটেলিং করে ভিডিওটা বানিয়েছি। আপনি দেখুন, আপনার ভালো লাগবে এবং আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে একটা সিঁড়ির রড বাঁধা হয়, কী কী মেটেরিয়াল লাগে, একটা সিঁড়ির বিভিন্ন পার্টের নাম, সমস্ত কিছু। প্রথমে আমরা একটা সিঁড়ির টপ ভিউটা দেখব, অর্থাৎ প্ল্যানটা দেখব। টপ ভিউটাকেই বলা হয় প্ল্যান, অর্থাৎ সিঁড়িটা আমরা ওপর থেকে দেখলে কীরকম দেখব। সিঁড়িটা অনেকটা এরকম থাকবে। এই বাঁ দিক দিয়ে হচ্ছে আমাদের আপ, অর্থাৎ আমরা এখান দিয়ে সিঁড়িতে উঠছি। এইগুলো এক একটাকে বলা হয় ট্রেড, অর্থাৎ যেখানে আমরা পাটা রাখছি সেই অংশটাকে ট্রেড বলা হয়। এই ট্রেড হচ্ছে 1 2 3 4 করে দেখুন নাম্বারিং করা আছে। ঠিক এইভাবে উঠে গিয়ে এখানে 10টা ট্রেড হওয়ার পরে এখানে হচ্ছে ল্যান্ডিং, এবং ল্যান্ডিংয়ের পরে আবার 11 12 13 14 এইভাবে হয়ে হয়ে 20 নম্বর ট্রেড অবধি এসে তারপরে আমরা ছাদে উঠে যাচ্ছি, বা সেকেন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি, পরবর্তী ফ্লোরেতে উঠে যাচ্ছি। তো এই যে ট্রেডগুলো, এগুলো আমরা যেখানে পা রাখছি তাকে বলা হচ্ছে। এই এক একটা সিঁড়ির চওড়াটা 3 ফুট 3 ইঞ্চি নেওয়া আছে। 3 ইঞ্চি নেওয়া আছে এক্সট্রা, 3 ফুট নর্মালি নিয়েছি। 3 ইঞ্চিটা এক্সট্রা নেই এই কারণেই, যদি রেলিং লাগানো হয় সেক্ষেত্রে ওই 3 ইঞ্চিটা মেকআপ হয়ে যাবে, সেই কারণে 3 ফুট 3 ইঞ্চি নেওয়া আছে। এটা 3.5 ফুটও হয়, অনেক ক্ষেত্রে কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে 4 ফুটও হয়। এরপরে এই যে ল্যান্ডিংটা আছে 6 ফিট 6 ইঞ্চি চওড়া, এবং আরের দিকটা আছে 3 ফুট 6 ইঞ্চি। বোঝা গেল? এরপরে আবার এগুলো উঠে যাচ্ছে 10টা ট্রেড, তারপরে উপরে উঠে যাচ্ছে। এটা হলো প্ল্যান। দুটো সাইডে দুটো কলম দেখানো আছে, সামনের দিকে কোনো কলম দেখানো নেই, কিন্তু পজিশন অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী কলম থাকতেই পারে। এখানে জাস্ট সিঁড়ির স্যাম্পল দেখাচ্ছি, তাই কলম বিম এসব নিয়ে আলোচনার দিকে যাবেন না। টোটাল ট্রেড আমাদের এলো কতগুলো? 20টা। ওকে, এবার আসছি ক্রস সেকশন, অর্থাৎ সিঁড়িটাকে যদি লম্বালম্বি কাটা যায় তাহলে কীরকম দেখতে পাবো। দেখুন, ঠিক যেমন আমি 1 2 করে ট্রেড করেছিলাম, এইগুলো হচ্ছে এবার রাইস, অর্থাৎ যেগুলো আমরা পা দিচ্ছি না, অর্থাৎ সিঁড়ির যে হাইটটা, একটা ধাপের হাইটটা, তাকে বলা হচ্ছে রাইজার। টেকনিক্যালি তাকে রাইজার বলছে, এবং সেই হাইটটাকে বলে রাইজ। তাহলে এই রাইজার কতগুলো আছে? ফ্লোর লেভেলের পর থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এবং 12 নম্বরে গিয়ে উঠে যাচ্ছে, অর্থাৎ 12 নম্বরটা কিন্তু এই সাইডে নেই, 11টা আছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বোঝা গেল, যতগুলো ট্রেড হবে তার থেকে একটা বেশি রাইজার হবে। এরপরে আবার এখান থেকে যখন উঠছে, এটা হচ্ছে 12, এটা 13, এটা 14, এটা 15, এইভাবে উঠে উঠে টোটাল 22টা। কারণ হচ্ছে কি, আমাদের 20টা ছিল, এখানে আপনি হয়তো ভাববেন যে 21টা হওয়ার কথা, এই তো বললো যে একটা বেশি, কিন্তু আমাদের টোটাল 2টো ফ্লাইট আছে। ফ্লাইট কাকে বলে? একসাথে বা একই দিকে যে টোটাল সিঁড়ি উঠে যাচ্ছে বা একই ডাইরেকশানে যাচ্ছে, সেই সমস্তটাকে একটা ফ্লাইট বলে। যেমন এইটা একটা ফ্লাইট, এই টোটালটাকে একটা ফ্লাইট বলা হচ্ছে। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে ফ্লাইট। ঠিক সেম এই স্টেয়ারটা এদিকেও আর একটা ফ্লাইট আছে। তাহলে প্রত্যেকটা ফ্লাইটই কিন্তু এই +1 হবে, অর্থাৎ ট্রেড +1 = রাইজার। তাহলে এখানে টোটাল 20টা, 2টো ফ্লাইট আছে, তাহলে একটা একটা 2টো বাড়ছে, অর্থাৎ 11টা 11টা 22টা হচ্ছে রাইজার। বোঝা গেল? এবার হচ্ছে এখানে দেখিচ্ছি আমরা একটা আরসিসি বিম দেওয়া আছে। সিঁড়িটা যেখানে এসে মিশছে, এটা দেওয়াল হতে পারে, বিম হতে পারে, বা ঘরের বিম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিছু না থাকলে একটা আলাদা করে এখানে বিম দিতে হবে সাপোর্টের জন্য।
এই বিমটা আমরা নিয়েছি 10 ফুট 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে, ওঠার পর এখানে আসছে হাফ ল্যান্ডিং। ঠিক আমরা প্ল্যানে দেখেছিলাম এই অংশটা, ল্যান্ডিংয়ের অংশটা, এটাই আমরা এখানে দেখছি হাফ ল্যান্ডিং, ক্রস সেকশন এটা দেখছি, অর্থাৎ লম্বালম্বি কেটেছি। অর্থাৎ এই যে সিঁড়িটা, এটাকে যদি আমরা এইরকম একটা লাইন বরাবর কাটি, এইরকম যদি দেখাই, ধরুন এরকম একটা লাইন বরাবর আমরা কাটলাম, এই যে লাইন বরাবর যদি আমরা কাটি, কাটার পরে যদি আমরা একটা সাইডে দেখি, সেক্ষেত্রে এই জিনিসটা পাচ্ছি, এটাকেই বলে সেকশন। যে কোনো বিল্ডিংয়ের ড্রয়িংয়ে এই সেকশন থাকে। এবার হচ্ছে এই হাফ ল্যান্ডিং। হাফ ল্যান্ডিংটাও কিন্তু একটা বিমের ওপরে আছে, এই বিমটাও 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এরপরে আবার সিঁড়ি উঠে যাচ্ছে, উঠে গিয়ে ছাদে যাচ্ছে এবং ছাদটাও একটা বিমে গিয়ে জয়েন হচ্ছে। পরিষ্কার কথা, একটা ফ্লাইট, অর্থাৎ এই যে একটা ডাইরেকশনে সিঁড়ি যাচ্ছে, এই ফ্লাইটের দু সাইডেই কিন্তু সাপোর্ট দরকার। সেটা বিম হতে পারে, ওয়ালও হতে পারে, বা কোনো রুমের টাই বিম বা ফ্লোর বিম বা প্লিন্থ বিম যদি থাকে তাতেও গিয়ে উঠতে পারে, যেখানে খুশি। এবার হচ্ছে একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে কি, এই যে সিঁড়ির নিচে স্ল্যাবটা, অর্থাৎ সিঁড়ির ধাপগুলো নয় কিন্তু নিচের যে স্ল্যাবটা, এটাকে বলা হয় ওয়েস্ট স্ল্যাব। এই স্ল্যাব কিন্তু মিনিমাম এর যে সাইজ হবে সেটা কিন্তু 125 মিলিমিটার বা 5 ইঞ্চি, তার নিচে কিন্তু কখনোই আসবে না। বোঝা গেল? এবার এরপরে হয় কি, অনেকে ইট দিয়ে সিঁড়ি করে, অনেকে আরসিসি দিয়ে ডাইরেক্ট ঢালাই করে দেয়। অর্থাৎ এখানে আরসিসি হলো, হওয়ার পরে একদম ডাইরেক্ট কংক্রিটে ঢালাই হয়ে যাচ্ছে। দুরকমই করা যায়, কিন্তু এই ওয়েস্ট স্ল্যাবটা অবশ্যই 5 ইঞ্চি থাকতে হবে, আর ওয়েস্ট স্ল্যাব দিতেও হবে যে সিঁড়ি হোক না কেন, মানে নর্মাল এই সিঁড়ির ক্ষেত্রে। যাই হোক, এই যে সিঁড়িটা দেখলাম আমরা, এই সিঁড়িটার নাম হচ্ছে ডগলেগ স্টেয়ার, বা অনেকটা দেখুন কুকুরের পা যেরকমভাবে মুড়ে থাকে সেই রকম শেপ বলে এটাকে নাম দেওয়া হয়েছে ডগলেগ স্টেয়ার। অনেকে আবার এটাকে 2 ফ্লাইট স্টেয়ার বলে, অর্থাৎ দুটো ফ্লাইট আছে যেহেতু। আবার অনেকে বলে অপোজিট ফ্লাইট স্টেয়ার, অর্থাৎ একদিকে যাচ্ছে গিয়ে আবার একদিকে আসছে, সেই কারণে এটাকে অপোজিট ফ্লাইট স্টেয়ারও বলা হয়। আশা করি প্ল্যানটা বোঝাতে পেরেছি। এবার এর যে আরসিসিগুলো পরে আলোচনা করব। এগুলো হলো বেসিক একটা সিঁড়ির একটা কনসেপ্ট। এবার আর একটা জিনিস বোঝার, এই যে ট্রেড আর রাইস আছে আমাদের, এইটা হচ্ছে রাইজার, ওকে, আর ঠিক এইটা হচ্ছে ট্রেড। এই একটা ট্রেড আর একটা রাইজারকে নিয়ে একটা স্টেপ তৈরি হয়। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, টোটাল 22টা রাইজার আছে এবং 20টা ট্রেড আছে। তাহলে এই 20টা ট্রেডের সঙ্গে সঙ্গে কিন্তু এক একটা রাইজার জুড়ে আছে, আর এক্সট্রা একটা করে যে রাইজার, সেগুলো ল্যান্ডিংয়ের সাথে জুড়ে আছে। এই যে এখানে এই যে রাইজারটা 11 নম্বর, এটা কিন্তু ট্রেডের সঙ্গে নেই কোনো, এটা একদম ডাইরেক্ট ল্যান্ডিংয়ের সাথে। ঠিক সেম 22 নম্বরটাও আছে কিন্তু ছাদের ল্যান্ডিংয়ের সাথে বা ছাদের সাথে, এখানেও কিন্তু কোনো ট্রেডের সাথে নেই। তাহলে ট্রেডের সাথে আছে কতগুলো? 20টা। তাহলে এখানে 20টা টোটাল স্টেপ রয়েছে এই সিঁড়ি স্ট্রাকচারটায়। আশা করি প্ল্যান বোঝাতে পেরেছি। এবার আমরা চলে যাব নেক্সট ভিউতে, অর্থাৎ 3D ভিউতে। 3D ভিউ কীরকম লাগছে সেটাকে আমরা দেখব। এই হচ্ছে 3D ভিউ। দেখুন, ঠিক নিচে একটা বিম আছে, দু সাইডে ওয়ালের পরে এখান থেকে এই যে সিঁড়িটা উঠছে, ঠিক এইভাবে ওঠার পরে এইখানে হচ্ছে এটা হাফ ল্যান্ডিং। এখানেও একটা বিম দেওয়া আছে, এই যে বিমের সাথে কানেক্টেড আছে, দু সাইডে দুটো কলম। এরপরে আবার উপর দিকে উঠে যাচ্ছে, গিয়ে ছাদে মিশে যাচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। আপনারা হয়তো ভাবছেন যে এটা তো শুধু সিঁড়িই দেখছি, রডের হিসাব তো নেই। সমস্ত কিছু আছে, ভিডিওটা ওয়েট করুন, সমস্ত কিছু দেখাবো। আগে এই বেসিক কনসেপ্টগুলো না ক্লিয়ার হলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি বোঝা গেল। তাও আরেকবার বলে দিচ্ছি 3Dতে, এই যে অংশগুলো যেখানে আমরা পা দিচ্ছি না, যেখানে যে হাইটটা যেখানে আছে একটা স্টেপের, সেটাকে বলা হচ্ছে রাইজার। আর ঠিক এই চকলেট কালারের যে অংশগুলো, অর্থাৎ যেখানে আমরা পা দিয়ে উঠছি, এইগুলোকে বলা হচ্ছে ট্রেড। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা সরাসরি চলে যাব আরসিসি স্ট্রাকচার, যেটা মেন আমাদের ভিডিওর আকর্ষণ। দেখুন, এই হচ্ছে একটা আরসিসি স্ট্রাকচার। দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি ধাপে ধাপে একটা একটা করে আলাদা আলাদা রড দেখিয়ে আপনাকে বুঝিয়ে দেব। এখানে এটা একটা ফ্লাইটের ডিজাইন দেখানো আছে, অন্যদিকের ফ্লাইটটা সেমই হবে। এটা গ্রাউন্ড ফ্লোর থেকে, অর্থাৎ মেঝের লেভেল থেকে, এই যেমন এখানে বিম আছে, বিম থেকে উঠছে, সেইটুকু দেখানো আছে। এবার চলুন একটা একটা করে ধাপে ধাপে আমরা দেখি।
প্রথমে আমরা একদম স্টার্টিংয়ে আসি, অর্থাৎ শাটারিংয়ের সময়। দেখুন, এটা হচ্ছে শাটারিং করা আছে, অর্থাৎ এখানে কোনো রড নেই, কাঠের তক্তা মারা আছে, নিচে বিমের স্ট্রাকচার করা আছে, এই যে ঠিক ওপরে উঠে যাচ্ছে এবং একটা সাইডে গিয়ে আর একটা বিম এখানে আসে, এখানে সেই বিমটা শো করা নেই, যেহেতু একটা বিম শো করা আছে। প্রথমেই বলেছি যে এটা সিঁড়ির ডিজাইন দেখাচ্ছি, এখানে বিম বা কলমের ডিজাইন কিন্তু থাকছে না, তার জন্য পরে আলাদা ভিডিও দেখিয়ে দেবো। আপাতত শুধু সিঁড়ির ডিজাইন। প্রথমে আমরা এই মেন রডগুলো চালাচ্ছি, দেখুন ঠিক বিমের সাথে কানেক্টেড হয়ে আছে এবং একদম সোজা নিচে থেকে 1 ইঞ্চির ক্লিয়ার কভার দিয়ে ওপরে উঠে যাচ্ছে। ওপরে উঠে গিয়ে কিন্তু খুব বেশি দূর যাচ্ছে না। এখানে একটা জিনিস বোঝার আছে, প্রত্যেকটা রড কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে সেটা আপনাকে জানতে হবে, এবং কী পারপাসে ইউজ হচ্ছে সেটাও আপনাকে জানতে হবে। প্রথম আমি এই মেন রডটা দিয়ে বলি। মেন রডটা স্টার্টিং হচ্ছে নিচের যে বিম আছে সেখান থেকে, বা যদি ওয়াল থাকে ওয়াল থেকে এইভাবে কিছুটা অংশ উঠছে। এটা 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 1 ফুট যেমন পজিশন থাকবে সেই রকম হবে। এরপরে এটা সোজা চলে যাচ্ছে ওপরে এবং স্ট্রাকচারের নিচো দিয়ে, অর্থাৎ ঢালাইয়ের নিচো দিয়ে, অর্থাৎ নিচের যে কাঠের তক্তা মারা আছে, অর্থাৎ যে শাটারিং করা আছে সেই শাটারিং থেকে 1 ইঞ্চি ওপর দিয়ে, এবং এইভাবে ঠিক চলে যাওয়ার পরে এইখানে এসে, অর্থাৎ ল্যান্ডিংয়ের কাছে এসে এটা কিন্তু আর নিচে নেই, এটা উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ উপরে যে অংশ থাকবে বা যে হাইট থাকবে টোটাল, সেই হাইটের উপর দিক থেকে 1 ইঞ্চির নিচে থাকছে। বোঝা গেল? এবার এর যে লেন্থটা, এটা কিন্তু পুরোটা যাচ্ছে না, এই লেন্থটা থাকছে আপনার ডিজাইনে যেটা দেয়া থাকবে সেটা, অথবা মিনিমাম 300 mm থাকবে বা 1 ফিট থাকবে, তার নিচে কিন্তু রাখা যাবে না। ক্লিয়ার? এবার এখানে আমরা কি রড ইউজ করছি? এখানে আমরা রড ইউজ করছি 12 mm ডায়ার, এবং কতগুলো আছে? টোটাল আছে আমাদের 7টা রড। তার কারণ হচ্ছে আমাদের টোটাল সিঁড়ির লেন্থ ছিল কত? 3 ফুট 3 ইঞ্চি, অর্থাৎ 39 ইঞ্চি। এখান থেকে 1 ইঞ্চি করে কভার যদি আমি দুদিকে বাদ দিই, 37 ইঞ্চ পড়ে থাকছে। তাহলে 37 ইঞ্চকে আমি যদি এখানে আমি 6 ইঞ্চ গ্যাপে গ্যাপে এক একটা রডকে বেঁধেছি, তাহলে 37/6 যদি বের করা হয় 6.16, এটা হচ্ছে আমার রডের নাম্বার, মানে গ্যাপটা যে নাম্বার। আমার রডের সংখ্যা হিসাব করতে হয় কি, এই গ্যাপ প্লাস 1, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 7.16। এখানে যদি আমি 8 করে দিই সেক্ষেত্রে কিন্তু গ্যাপটা অনেকটা ছোট হয়ে যাবে। এবার আপনারা অনেকে 10-এর রড দিয়ে ইউজ করছেন, 10-এর রড যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এটা 7 না করে 8 করতে পারেন, বা গ্যাপটা আপনারা যাই দিন 8টা তখন রড আপনি দিতেই পারেন। কিন্তু যেহেতু আমি 12 রড ইউজ করছি সেহেতু এখানে 8টা রড দেওয়ার কোনো প্রয়োজন আসবে না, 7টা রডই যথেষ্ট নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি টোটাল রড ইউজ করেছি 7টা, এবং এর গ্যাপ কিন্তু 6-এর সামথিং বেশি হয়েছে, অর্থাৎ 150 সেন্টিমিটারের সামথিং বেশি হয়েছে। দেখুন মাঝখানে গ্যাপ কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে আমার 37 আছে টোটাল। আমার 6টা যদি হয় 6 36 হচ্ছে, আর 1 ইঞ্চিটাকে সবগুলোর মধ্যে ভেঙে ভাগ করে দেওয়া আছে। বোঝা গেল আশা করছি। ফার্স্ট রড আবারও বলে দিচ্ছি, বিম থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে স্লোপটার একদম নিচে দিয়ে যাচ্ছে। স্লোপ বলতে এটাকে অ্যাকচুয়ালি ওয়েস্ট স্ল্যাব বলে, ওয়েস্ট স্ল্যাবের মধ্যেই রডটা থাকে, স্টেপগুলোর মধ্যে কিন্তু থাকে না। এই ওয়েস্ট স্ল্যাবের নিচে দিয়ে যাচ্ছে এবং সোজা গিয়ে ল্যান্ডিংয়ে উপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে এটা 1 ফিট অবধি যাচ্ছে। বোঝা গেল? নেক্সট যে রডটা আসছে সেটা এবার আমরা আগে তলার দিকটা সাজাবো। নেক্সট হচ্ছে নিচের দিকে, ঠিক এই রডের পাশ দিয়েই, অর্থাৎ মেন যে রড সেই রডের পাশ দিয়ে, অর্থাৎ এই বিমটার বাইরের সাইডটা দিয়ে, অর্থাৎ সিঁড়ির দিকে সাইড দিয়ে নয়, বাইরের সাইড দিয়েই আরও এই 7টা রড এই একইভাবে এই রডের প্যারালালি উঠছে এবং এটা উপর দিয়ে যাচ্ছে। এটা ওয়েস্ট স্ল্যাবের নিচে দিয়ে নয়, কিন্তু উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ 2টো রড গেল, একটা মেন রড একটা নর্মাল রড, বা এটাকে এক্সট্রা টপ বলা যায়। এই 2টো রডই কিন্তু বিমের বাইরের দিক দিয়ে শুরু হলো, এবং একটা মেন রড চলে গেল ওয়েস্ট স্ল্যাবের নিচ দিয়ে, এবং এই যে স্ল্যাবটা গ্রিন স্ল্যাবটা যেটা আছে, গ্রিন যে রডটা আছে বা যেটাকে বলা হয় এক্সট্রা টপ, সেই টপ রডটা কিন্তু ওপর দিয়ে গেল। এবং এটা গোটাটা গেল না, এটা গেল হচ্ছে L/3 ফর্মুলায়। L/3 মানে টোটাল যে ওয়েস্ট স্ল্যাবের লেন্থ মোটামুটি প্রায় 11 ফুট মতো আছে। দেখুন আমরা এখান থেকে ড্রয়িং থেকে 2D ড্রয়িং থেকে দেখে নিই। এই টোটাল ওয়েস্ট স্ল্যাবের যে লেন্থ আছে সেটা হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি।
বা এটা আমরা 11 ফুট মতো ধরে নিতে পারি। তাহলে 11 ফুটকে 3 দিয়ে যদি ভাগ করা হয়, 11/3, এখানে আসছে 3.66, অর্থাৎ 3 ফুট 7 ইঞ্চি বা 8 ইঞ্চি মতো। তাহলে 3 ফুট মানে 36 ইঞ্চি, তার সঙ্গে যদি 8 ইঞ্চি যোগ করা হয় 44 ইঞ্চি। তাহলে L/3 মানে এখানে আসছে 44 ইঞ্চি। বোঝা গেল? এবার আমরা এখানে দেখে নেব। তাহলে এখানে এই যে রডের মাপটা হলো, এই মাপটা হলো 44 ইঞ্চি। এখান থেকে এখান অবধি রডের মাপ 44 ইঞ্চি। তার সাথে এটা নিচে নামছে টাই বিমের বা বিমের যে মাপ থাকবে সেই অনুযায়ী। ক্লিয়ার? সেকেন্ড রড সবার ক্লিয়ার? এটাও কিন্তু এই মেন রডের প্যারালালি যাচ্ছে এবং সোজা সোজা যাচ্ছে এবং একই নাম্বারে আসে, 12 ডায়ারই দেওয়া আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ঠিক এইখানেই আমার আউটার সাইডটা সাপোর্ট পেয়ে গেল, কিন্তু বিমের একটা সাইড কিন্তু সাপোর্ট পেল না। সেই জন্য এই দিকটা সাপোর্ট দেওয়ার জন্য আমি ঠিক আবার এক্সট্রা বার আর একটা দিলাম। সেটা হচ্ছে কোথায়? আমার বটমে, অর্থাৎ বিমের আর একটা গায়ে। দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, বোঝা যাচ্ছে? বিমের ঠিক আর একটা গায়ে আমরা মেন রডের প্যারালালি বা মেন রডের পাশাপাশি তুললাম। সেটা গেল কিন্তু ওয়েস্ট স্ল্যাবের নিচ দিয়ে এবং টাই বিমের ভিতর দিয়ে। তাহলে আমার এই অংশটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বা কভার হয়ে গেল। উপরের দিকে আমাদের মেন রড এইভাবে ছিল, আর কিছু ছিল না। এখন এখানেও আমাকে এক্সট্রা টপ দিতে হবে, কারণ মেন রড এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বাকিটা লোডটা নেওয়ার জন্য আমাকে এক্সট্রা টপ দিতে হচ্ছে। এই যে ব্লু কালারেরগুলো, এগুলো হচ্ছে এক্সট্রা টপ। এই এক্সট্রা টপটা আমাদের এই সাইডে ঠিক মেন রডের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং এদিকে একদম দেওয়ালে বা টাই বিমে বা ল্যান্ডিং বিমে ঢুকে যাচ্ছে। ঠিক নিচে সবুজ রডটা যেভাবে আসে ঠিক সেমভাবে এটাও L/3 প্যাটার্নে হচ্ছে, অর্থাৎ 44 ইঞ্চি হচ্ছে। তার কারণ টোটাল 11 ফুট ছিল, 3.5 ফুট করে অ্যাভারেজে আমরা নিয়েছি। এবার এখানের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে ওপর দিকটা কভার হয়ে গেছে, নিচের দিকটা কভার হয়নি। এইটা কভার দেওয়ার জন্য আমাদেরকে এখানে আরও একটা রড দিতে হচ্ছে, যেটাকে ওটাও এক্সট্রা টপ বলা যায় বা এক্সট্রা বার বলা যায়। ওটা টপ ঠিক নয়, এক্সট্রা বার। এই হলো এক্সট্রা বার। এটাও হচ্ছে কি একদম দেওয়াল থেকে আসছে বা ল্যান্ডিংয়ের বিম থেকে আসছে। আসার পরে দেখুন এই যে ব্লু রডগুলো আসে উপরের, এই ব্লু রডগুলো মানে এক্সট্রা টপ যেগুলো আসে সেই রডগুলোর সাথে এই রডটা যাচ্ছে। এটা কিন্তু মেন রডের সাথে যাচ্ছে না। দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই যে অংশটা, এই অংশটাকে কিন্তু বলা হচ্ছে কাঁচি, যেটাও একদম পরিষ্কার বাংলায় বলে মিস্ত্রিরা, কাঁচি হবে, কাঁচি করে দেওয়া হবে রড। এইটাকে বলা হচ্ছে কাঁচি। এইটা দেওয়ার কারণে এই জয়েন্টের জায়গাটা, অর্থাৎ ল্যান্ডিং আর সিঁড়ি যেখানে উঠছে সেই জয়েন্টের জায়গাটা ক্র্যাক আসবে না। আর এটা না দিলেও অনেকে করছে বিল্ডিং, কিন্তু ভবিষ্যতে দেখা যায় লোডের ওপর ডিপেন্ড করে সেখানে ক্র্যাক এসে যাচ্ছে। অনেকেই কাঁচি করে না, সিম্পল ক্র্যাঙ্ক বার দিয়ে করে দেয়, সেক্ষেত্রে অসুবিধা হয় না, চলে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা ক্র্যাক এসে যায়। এইটা হচ্ছে সবথেকে বেস্ট, এতে কিন্তু ক্র্যাক আসবে না। এবার এই কাঁচির যে মাপটা মানে নিচের যে এক্সট্রা বারটার মাপটা কত আছে, এদিকে তো ল্যান্ডিংয়ের সমান, কিন্তু এই সাইডে মেন রডের সাথে যে নামছে সেটা হচ্ছে মেন রডের সাথে নয়, কিন্তু এটা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে। দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন। আবার নিচের যে রডটা এটা কিন্তু সোজা গিয়ে ওপরে উঠে যাচ্ছে এবং এটা এই ব্লু বারটা অর্থাৎ এক্সট্রা যে টপটা দেওয়া আছে সেটার সঙ্গে যাচ্ছে প্যারালালি। এবং এর যে মাপটা অর্থাৎ এই যে যাচ্ছে লেন্থটা, এই লেন্থটা কিন্তু 300 mm বা 1 ফিট হবে, তার কম কিন্তু হবে না। আপনার যদি ডিজাইনে আলাদা দেওয়া থাকে সেটা আলাদা হবে। আমি একটা মানে নর্মালি বলছি, মিনিমাম 300 মিলিমিটার বা 1 ফিটের হতে হবে। এবার দেখব ডিস্ট্রিবিউশন বার, যেগুলো আড়াআড়ি থাকছে, অর্থাৎ মেন বারের সাথে আড়াআড়ি থাকছে এবং এই ডিস্ট্রিবিউশন বার ওপরের যে টপগুলো তার সাথেও কিন্তু লাগানো আছে। দেখুন ভালো করে, বোঝা গেল? অর্থাৎ সবুজ রঙের যে বারটা ভালোভাবে দেখুন, এর সাথেও কিন্তু ডিস্ট্রিবিউশন বার দেওয়া আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বা 125 মিলিমিটার সেন্টার টু সেন্টার। উপরের ক্ষেত্রেও তাই, এই যে ব্লু বারগুলো আছে এর সাথেও কিন্তু ডিস্ট্রিবিউশন বার দেওয়া আছে। মেন বারের সাথে তো দেওয়াই আছে, তার সাথে উপরেরগুলোতেও দেওয়া আছে। দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ উপর নিচে দুটোতেই দেওয়া আছে। এবার আপনারা ভাবছেন এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু পরবর্তীকালে মরে যাবে, এই গ্যাপটা থাকবে না। এটা বোঝার সুবিধার জন্য আমরা সরু করে দেখিয়েছি। ওকে, আশা করি বোঝা গেল সমস্ত রডের হিসাব। এবার দেখে নেব কোন রড কতটা লাগছে, কত কিলো লাগছে এবং খরচ কত, অর্থাৎ থার্ড স্টেপ এস্টিমেশন।
দেখে নেব কোথায় কি রড লাগছে। ফার্স্ট হচ্ছে মেন বার, যেটা লাল রঙের বারটা ছিল, সেই বারটা হচ্ছে লাগছে একদম তলার বিম থেকে শুরু হচ্ছে, একদম ওপরে উঠে যাচ্ছে এবং ল্যান্ডিংয়ে থাকছে, অর্থাৎ ল্যান্ডিং, ওয়েস্ট স্ল্যাব এবং নিচের বিম সমস্তটা নিয়ে হচ্ছে টোটাল 12 ফিট 6 ইঞ্চি এবং এই রডটা ইউজ হয়েছে 12 ডায়ার। টোটাল লাগছে আমাদের 7টা বার, তার টোটাল লেন্থ হচ্ছে 87 ফিট 6 ইঞ্চি। নেক্সট আসছে ডিস্ট্রিবিউশন বার। ডিস্ট্রিবিউশন বার মানে যেগুলো আড়ে আড়ে ছিল ছোটো ছোটো বারগুলো, সেই বারগুলোকে ডিস্ট্রিবিউশন বার বলছে। এই ডিস্ট্রিবিউশন বার 8 ডায়ার নেওয়া হয়েছে এবং এক একটা 3 ফিট করে লম্বা নেওয়া হয়েছে, কারণ টোটাল লেন্থটা নেওয়া হয়েছিল কত, 3 ফিট 3 ইঞ্চি, সেহেতু 1.5 ইঞ্চি করে দু সাইডে যদি আমি ক্লিয়ার কভার বাদ দিই তাহলে 3 ফিট পড়ে থাকছে। এবং টোটাল নেওয়া হয়েছে নাম্বার অফ বার্স কতগুলো আসছে, 56টা। টোটাল বারের লেন্থ 168 ফিট আসছে। 3 নম্বর হচ্ছে টপ এক্সট্রা বার, অর্থাৎ টপ এক্সট্রা বার 1, অর্থাৎ ওপরের যে এক্সট্রা বারটা দেওয়া ছিল সেই এক্সট্রা বারটা 12 ডায়ার নেওয়া হয়েছে এবং এর লেন্থ 5 ফিটের। নাম্বার অফ বার রিকোয়ার্ড কত, 7টা। টোটাল বারের লেন্থ 35 ফিট। এরপর আসছে বটম এক্সট্রা বার 1 বা ব্লু কালারের যে বারটা ছিল, অর্থাৎ ওপরেরই যে বারটা ব্লু কালারের, সেই বারটা টোটাল লেন্থ হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি এবং ইউজ হয়েছে 12 ডায়ার রড। টোটাল বার ইউজ হয়েছে 7টা এবং টোটাল লেন্থ 53 ফিট 8 ইঞ্চি। নেক্সট আসছে টপ এক্সট্রা বার 2, এটা কিন্তু নিচে ইউজ হয়েছে, অর্থাৎ যেখানে বিম থেকে শুরু হচ্ছে সবুজ রঙের যেটা, এর ডায়া 12 মিলিমিটার, 4 ফিট 8 ইঞ্চি করে এক একটা লম্বা এবং টোটাল 7টা ইউজ হয়েছে, টোটাল 32 ফিট 8 ইঞ্চি। এবং লাস্ট যেটা আসছে বটম এক্সট্রা বার 2, অর্থাৎ বিমের গোড়ায় যেটা দেওয়া হয়েছিল সাপোর্ট দেওয়ার জন্য বিমের একটা সাইড, সেই এটা ডিপ কালারের, ডিপ গ্রিন কালারের হচ্ছে এই বারটার কালার করা ছিল। এটাও 12 ডায়ার এবং এটা এক একটা 2 ফিট করে লম্বা ছিল। টোটাল 7টা লেগেছে এবং 14 ফিট লেগেছে। তাহলে টোটাল 12 ডায়ার যে বার সেটা আমাদের লাগছে কত, 222 ফুট 10 ইঞ্চি। এক একটা বার অ্যাভারেজ যদি সব বাদ দিয়ে ল্যাপিং ফ্যাপিং বাদ দিয়ে ধরা হয় তাহলে 39 ফুট মোটামুটি আমি ধরছি, আরও 3-4 ইঞ্চি বেশি হয়, 39 ফুটই আমি ধরলাম। ধরার ফলে আমার টোটাল নাম্বার অফ বার আসছে ভাগ করলে 5.71 বা 6টা, অর্থাৎ 6টা 12 রড লাগলো। এবার টোটাল 8 ডায়ার যে ডিস্ট্রিবিউশন বার ছিল সেটা লাগছে কত, টোটাল লেগেছে আমার 168 ফিট ডিভাইডেড বাই 39 ইকুয়াল টু 4.30 বা 5 নাম্বার। ক্লিয়ার? তাহলে 12 ডায়ার লাগলো 6টা এবং 8 ডায়ার লাগলো 5টা। এবার সিমেন্ট বালি স্টোন চিপের হিসাব করব, মিস্ত্রি লেবারের হিসাব দেখব এবং তার সাথে রডের যে দাম সেটা বের করব। এবার আমরা একদম ফাইনাল স্টেজে চলে এসেছি। এবার দেখব কত কি মেটেরিয়াল লাগছে। টোটাল স্ল্যাবের লেন্থ 30 ফিট, অর্থাৎ দুটো স্লোপের ক্ষেত্রে, অর্থাৎ উঠছি মানে ল্যান্ডিং অবধি যাচ্ছি, আবার ল্যান্ডিং থেকে ছাদ, দুটো ল্যান্ডিং সমেত আছে 30 ফিট মতো। 11 ফিট টোটাল হচ্ছে একটা স্লোপ এবং তারপরে ল্যান্ডিংটা 4 ফিট ধরা আছে, 15 ফিট, উপর দিকেও তাই 15 ফিট উঠছে, টোটাল 30 ফিট বা 360 ইঞ্চ। ওয়েট ভলিউম বের করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম হচ্ছে স্ল্যাবের লেন্থ 360 ইঞ্চ ইন্টু স্ল্যাবের উইথ বা চওড়া 39 ইঞ্চ ইন্টু স্ল্যাবের থিকনেস, যেটা ওয়েস্ট স্ল্যাবের থিকনেস সেটা হচ্ছে 5 ইঞ্চি। তাহলে টোটাল আসছে 70,200 কিউবিক ইঞ্চ। এটাকে ফিটে কনভার্ট করলে 40.63 কিউবিক ফিট আসছে। এবার এটাকে ড্রাই ভলিউমে কনভার্ট করতে হয়। আমাদের এটা ওয়েট ভলিউম আছে, কারণ আমরা যখন সিমেন্ট বালি কিনছি সেটা শুকনো অবস্থায় কিনছি, সেটাকে জল দিয়ে মেশালে জায়গাটা ছোট হয়ে যায় বা শেপটা ছোট হয়ে যায় ভলিউমটা, সেই কারণে ড্রাই ভলিউম বের করতে হচ্ছে 1.54 দিয়ে গুণ করে। তাহলে 40.63কে 1.54 দিয়ে গুণ করলে 62.57 কিউবিক ফিট। কংক্রিট গ্রেড আমরা নিয়েছি M20, অর্থাৎ 1:1.5:3 সিমেন্ট, স্যান্ড এবং স্টোন চিপের রেশিও। 1 বস্তা সিমেন্ট, 1.5 বস্তা বালি এবং 3 বস্তা স্টোন চিপ। তাহলে কোয়ান্টিটি অফ সিমেন্ট, টোটাল ভলিউম 62.57 ডিভাইডেড 1 প্লাস 1.5 প্লাস 3, অর্থাৎ টোটাল প্রপোর্শন। তাহলে 62.5 ডিভাইডেড 5.5 ইকুয়াল টু 11.38 ইন্টু সিমেন্টের অনুপাত কত ছিল 1, টোটাল প্রপোর্শনের সিমেন্টের রেশিও 1, তাহলে এটা ইন্টু 1 ইকুয়াল টু 11.38 কিউবিক ফিট। এবার 1 কিউবিক ফিট সমান, অর্থাৎ 1 বস্তা সিমেন্ট সমান 1.25 কিউবিক ফিট। তাহলে 11.38কে 1.25 দিয়ে ভাগ করলে 9.1 ব্যাগ বা 10 বস্তা ধরা চলে ওয়েস্টেজ নিয়ে। এবার হচ্ছে কোয়ান্টিটি অফ স্যান্ড, ঠিক সেমভাবে 62.57 ডিভাইডেড বাই 5.5 টোটাল প্রপোর্শন ইন্টু 1.5 বালির অংশটা ইকুয়াল টু 17.06 কিউবিক ফিট।
কোয়ান্টিটি অফ স্টোন চিপ 62.57 ডিভাইডেড 5.5 ইন্টু 3 স্টোন চিপের প্রপোর্শন ইকুয়াল টু 34.13 কিউবিক ফিট। এবার হচ্ছে 12 ডায়ার বার কটা লাগছে, 6টা হচ্ছে এক সাইডে এবং দুদিক মিলিয়ে 6 দুগুণে 12টা। 8 ডায়ার যে ডিস্ট্রিবিউশন বার সেটা টোটাল লাগছিল 5টা, দুটো সাইড মিলিয়ে আসবে 10টা। তাহলে টোটাল আমাদের সিমেন্টের খরচ আসছে 400 টাকা বস্তা ধরলে 10 বস্তা সিমেন্টের দাম 4000 টাকা, 70 টাকা কিউবিক ফিট বালি ধরলে 17.06 কিউবিক ফিট বালির দাম পড়বে 1194 টাকা, 75 বা 75 টাকা স্টোন চিপের কিউবিক ফিট দাম ধরলে 34.13 কিউবিক ফিটের দাম পড়বে 2560 টাকা, এবং 12 ডায়ার রডের দাম 860 টাকা অ্যাপ্রক্স ধরলে 12 পিস রডের দাম পড়বে 10,300 টাকা, এবং 8 ডায়ার রডের 400 টাকা অ্যাভারেজ দাম ধরলে 10টা রডের দাম পড়বে 4000 টাকা। টোটাল আমাদের খরচ যে হচ্ছে সেটার সঙ্গে লেবার চার্জটাকেও যদি অ্যাড করি, লেবার চার্জ কীভাবে হয়, টোটাল স্টেয়ার রুমটা হিসাব করা হয়। এখানে 13 ফুট বাই 6 ফুটের একটা স্টেয়ার রুম হিসাব করেছি, আপনার রুম অনুযায়ী আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তাহলে 13 ইন্টু 6 মানে হচ্ছে 78 ইন্টু 1.5 ইকুয়াল টু 117 SFT ইন্টু 150 টাকা হিসেবে ধরা আছে উইদাউট প্লাস্টার। প্লাস্টার হলে এটা 250 টাকা রেট হতে পারে, আপনার এলাকা অনুযায়ী রেট কিন্তু আলাদা হতে পারে। বারবার বলছি এটা কিন্তু অ্যাপ্রক্স একটা হিসাব দেওয়া আছে আমার এরিয়া অনুযায়ী, আপনার এরিয়ায় কিন্তু এটা চেঞ্জ হতে পারে। ফর্মুলাটা একই, আপনি খালি আপনার রেটগুলো বসাবেন তাহলেই বেরিয়ে যাবে। তাহলে টোটাল মিস্ত্রি খরচ আসছে 17,550 টাকা উইদাউট প্লাস্টার। তাহলে টোটাল কস্ট আমার কত আসছে 39,600 টাকা। আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে না পারলে রিকোয়েস্ট করব আবার প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।